লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিংয়ের দ্বিতীয় ধাপ। অনেকেরই এসছে 2002-এ নাম ছিল, 2002-এ বাবার নাম ছিল, 2002-এ মায়ের নাম ছিল, ঠাকুমার নাম ছিল, ঠাকুরদার নাম ছিল, তা সত্ত্বেও হেয়ারিং এসছে। এটা আমরা কেউ আশা করিনি যাদের হেয়ারিং আসবে, কারণ তারা ম্যাপড ভোটার। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি নিশ্চয়ই চিনতে পারছেন, আমি আপনাদের এসআইআর বন্ধু, হাই স্কুলের শিক্ষক তুষারকান্তি পাল। ভালো আছেন সবাই আশা করি। তো আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আলোচনা করব যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী। মনে করেন 2002-এ আপনার বাবার নাম ছিল রামচন্দ্র দাস। তো এখানে দেখা যাচ্ছে যে এই চন্দ্রটা হবে না, সেই সময় চন্দ্র ছিল কিন্তু আপনাদের সমস্ত পেপারে আছে রাম দাস, তাহলে চন্দ্রটা বেশি হয়ে গেছে। 2002-এর পরে যে কোনো সময়ে আপনারা ওই চন্দ্রটাকে কেটে বাদ দিয়েছেন, তাহলে হয়ে গেছে রামদাস। এখন আপনার ভোটার কার্ডে রামদাস কথাটা আছে, একদম ঠিকঠাক আছে, কোনো ভুল নেই। এবার আপনি যখন ফর্ম জমা করেছেন তখন 2002-এর যে ভুলটা সেটা দিয়েছেন, আর 2025-এর যে ঠিকটা সেটাও দিয়েছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে সফটওয়্যার এআই বা অন্য কিছু কম্পিউটারের সাহায্যে তারা মিলিয়ে দেখছে যে এই ভদ্রলোকের বাবার নাম 2002-তে যা ছিল আর 2025-এ বাবার নামটা পাল্টে গেছে। তাহলে এই লোকটা কি আদৌ সেই লোক? মানে ওনার বাবাই কি ওটা, না অন্য কাউকে বাবা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে? এই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে প্রমাণ দেখার জন্য। এটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। দ্বিতীয় লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? দেখবেন 2002-এ ভোটার লিস্টটা ছিল হচ্ছে বাংলায় লেখা, প্রত্যেক রাজ্যে সেই রাজ্যের ভাষায় লেখা ছিল। আমাদের রাজ্যেও তাই, আপনারা যারা ডাউনলোড করেছেন দেখেছেন বাংলায়, ইংরেজিতে কিন্তু পাওয়া যায়নি। এবং আরেকটি বিষয় যে 2002 তখন কিন্তু এটা কম্পিউটারাইজ ছিল না, তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে ওই বাংলা যে বাংলা যে ভোটার লিস্ট সেইটা দেখে ইংরেজি টাইপ করে কম্পিউটারে তোলা হয়েছে আপনার সাথে মেলানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার নাম যদি ঠিকঠাক থেকেও থাকে 2002-তে, তা সত্ত্বেও কিন্তু যদি ওই কম্পিউটারে ওঠানোর সময় সামান্যতম ভুল টুল হয় তাহলেও কিন্তু লজিক্যালি ডিসক্রিপেন্সি আসছে। তাহলে এটা গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি 2। 3 নম্বর লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? মনে করেন আপনার বাবার নাম কৃষ্ণ, কৃষ্ণ বানানে লাস্টে এ থাকে, তাহলে এটা কৃষ্ণাও হতে পারে, কৃষ্ণও হতে পারে। এইবার এই এখন যখন আপনার ভোটার লিস্ট আছে, কোনো কারণে ওই কৃষ্ণ বানানটা ঠিকঠাক আছে, কিন্তু 2002-তে যখন কৃষ্ণ ছিল তখন ওরা কৃষ্ণ বানান হয়তো ওই KRISH তারপরে NO আছে কৃষ্ণ, বা এটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেল। আর কি হলো, এই কৃষ্ণ আর কৃষ্ণা, আপনার বাবার নাম কৃষ্ণ ছিল, এটা হচ্ছে মেল, আবার কৃষ্ণা করলে হয়ে যায় কি ফিমেল। হয়তো সবই ঠিক ছিল, এখনও ঠিক আছে, কিন্তু ওই কৃষ্ণর জায়গায় লেখা আছে ফিমেল 2002-তে। আপনি এখন আপনার বাবার নাম দেখাচ্ছেন কৃষ্ণ, তাহলে এখন আপনার বাবা মেল আর তখন হয়ে গেল ফিমেল, তাহলে এটা হয়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি। পরের লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? মনে করেন আপনার বয়স এখন 45 বছর, তাহলে 2002-তে আপনার বয়স কত ছিল? আপনি 23 বছর বাদ দিয়ে দিলেন, তাহলে রইল হচ্ছে 22 বছর। তাহলে আপনার বয়স ছিল 22 বছর, তখন আপনার বাবার বয়স ছিল হয়তোবা 52 বছর। এটা সঠিক, আপনার কাগজপত্রে সব জায়গায় আছে আপনার বাবার বয়স সেই সময় 52 বছর, কিন্তু ভোটার লিস্টে সেই সময় আপনার বাবার বয়স ভুল করে লেখা ছিল
62 বছর বা 72 বছর লেখা ছিল, তাহলে সেই সময় যদি আপনার 72 বছর বাবার বয়স থাকে, আসলে হবে 52, লেখা ছিল 72। এখন হয়তো আপনার বাবা বেঁচে নেই বা আছেন, তাহলে তার বয়স কত হচ্ছে? 72 আর 23, তার মানে 95 বছর। আসলে তো আপনার বাবার বয়স 95 নয়, 75। আর আপনার বয়সের সাথে আপনার বাবার বয়সের একটা ডিফারেন্স দেখাচ্ছে, ডিফারেন্সটা ছিল 30 বছর, কিন্তু যেহেতু ওখানে ভুল ছিল, এখন দেখাচ্ছে ডিফারেন্সটা দেখাচ্ছে 50 বছরের বেশি। এবার প্রশ্ন জাগছে যে আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনার বাবার বয়স 50 বছরের বেশি। এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, যে 50 বছরের বেশি একজনের মায়ের বয়স বা বাবার বয়স, সত্যিই কি আপনি ওনারই সন্তান, মানে ওটাই কি আপনার বাবা অথবা মা, নাকি ভুল কারোর সাথে আপনাকে বিএলও যোগ করে দিয়েছে? এই জন্য এটার নাম দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটাকে বলা হয়েছে বয়সের ডিফারেন্স। অনেক সময় দেখা যায় বাবা আর ছেলে, তাদের বয়সের ডিফারেন্স 15 বছরের কম। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবার বর্তমান বয়স 45, ছেলের বর্তমান বয়স 30, তাহলে বাবা ছেলের বয়সের ডিফারেন্স হচ্ছে 15 বছর। এটা ওদের কম্পিউটারে দেখিয়েছে যে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে যৌক্তিকভাবে যুক্তিযুক্তভাবে এটা সম্ভব নয়। তো এই সমস্ত ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে সফটওয়্যার, তারা একে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে দেখিয়েছে, এবং যাদের ক্ষেত্রে এই অমিল হয়েছে তাদেরকে ডকুমেন্টস নিয়ে ডেকে পাঠানো হয়েছে, যে আপনি দেখান যে সত্যিই আপনি এর বাবা অথবা মা, মানে তার সন্তান আপনি বা তার নাতি নাতনি আপনি, এটা আপনি কাগজ দিয়ে দেখান যে আপনি সত্যিই কি তাই। তো যেটা সত্যি সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ভুল ছিল, বাবার বয়স তখন ভুল লেখা ছিল, স্বাভাবিকভাবে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। আপনি যদি আপনার সার্টিফিকেট দেখিয়ে দেন, বাবার কাগজ দেখিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে ভুল ছিল। নামের বানানোর ক্ষেত্রেও তাই, বা বাবার নাম একেবারে পাল্টে গেছে। অনেকের লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, বাবার নাম হচ্ছে সুধাংশু, এখন আছে হচ্ছে শশাঙ্ক। আসলে নামটা শশাঙ্কই হবে, কিন্তু 2002-তে ভুল ছিল সুধাংশু, পরে ওরা পাল্টে শশাঙ্ক করেছে। কিন্তু যখন 2002-এর সাথে মেলানো হচ্ছে, কম্পিউটারে মেলাচ্ছে, তখন দেখছে যে না, এই বাবার নামটাই পাল্টে গেছে। তো এই বাবার নাম যে পাল্টালো, এটা তো আর এমনি এমনি হবে না, তার জন্য নিশ্চয়ই কোর্টে এফিডেভিট করেছেন বা অন্য কোনো প্রমাণ দেখিয়েছেন। যে প্রমাণটা দেখিয়ে আপনি নামটা পাল্টেছেন, সেই প্রমাণটা এখানে দেখাবেন যে কিসে সমস্যা হয়েছে, তাহলে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে যাবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আপনার যে 2002-এ ভোটার লিস্ট, যেখানে আপনার নাম বা আপনার বাবার নাম ছিল বা ঠাকুরদার নাম ছিল, সেই পৃষ্ঠাটা অবশ্যই দিতে হচ্ছে। সেইটা দিয়ে দিলে বাংলায় যে নামটা কী ছিল এবং ইংরেজি করার সময় যদি নামের বানান ভুল করে থাকে কেউ, মিসম্যাচ হতেই পারে 2025-এর সাথে, তখন কিন্তু ওটা ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের এসছে, তাদের একেবারে মিনিমাম কাগজটুকু দেখালে বোঝা যাবে যে না, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, কিন্তু এটা লজিক্যালি এরা মানে ছেলে বা মেয়ে বা পিতা পুত্রের সম্পর্ক এদের মধ্যে আছে। এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো দূর করা হচ্ছে। এবার এইগুলো করা হচ্ছে, যারা করছেন, হেয়ারিং করছেন, তারাও নিশ্চয়ই সাবধানতার সঙ্গেই করছেন। আমিও চেষ্টা করেছি যে আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার কাছে এমনভাবে এগুলো পেশ করার যাতে করে কারো নাম বাদ না যায়। তো সেক্ষেত্রেও একেবারে যিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি, বা যদি বিএলও ভুল করে অন্য কারোর সাথে জুড়ে দিয়ে থাকেন, আপনার বাবা মা নন তিনি, তার সাথে যদি জুড়ে দিয়ে থাকেন, সেগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে, বাকিদের কোনো সমস্যা হবে না। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যে কাগজ দেখাচ্ছেন, যেমন বার্থ সার্টিফিকেটে নিজের নাম নেই, বাবা মার নাম আছে, নিজের নাম নেই, বা 2002-তে বাবার নামই নেই, সেক্ষেত্রে বাবার নামের জায়গায় হয়তো একটা ড্যাশ দেওয়া রয়েছে, বা অজানা লেখা রয়েছে, অজ্ঞাত লেখা রয়েছে, বা নিরুদ্দেশ লেখা রয়েছে। তা নিরুদ্দেশ, অজ্ঞাত, অজানা এগুলো তো কারো নাম হয় না। তো ওগুলো সেই সময় হয়তো তার নামটা পাওয়া যায়নি, ওইভাবে করে দেওয়া হয়েছে। ফলে কি হয়, এখন যখন আপনি নাম দেখাচ্ছেন, সেই নামের সাথে কিন্তু ওই নামটা মিলছে না। এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা দেখিয়ে দিলে, ঠিকঠাক কাগজ দেখিয়ে দিলে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপার। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অনেকেই চিন্তায় আছেন, আমি নিজেও মনে করি সত্যিই চিন্তার বিষয়। পুরো এসআইআর ব্যাপারটাই চিন্তার বিষয়। তবে এটা ঠিক কথা
যে চিন্তা করে কোনো লাভ আমাদের হবে না। তার সাথে সাথে একটা স্ট্রং, একটা শক্ত দাবি ওঠা উচিত প্রত্যেক ভারতবাসীর পক্ষ থেকে, মানে কোনো রাজনীতির কথা না বলে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দাবি তোলা উচিত যে কেন্দ্রীয় সরকারে যেই থাক না কেন, যে দলই থাক না কেন, তারা যেন সকলকে একটা নাগরিকত্ব কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দেয়। এবং সেই জাতীয় পরিচয়পত্র যখন দেওয়া শুরু হবে তখন সেইটার বিরোধিতা না করে বরং সেইটা সবার হাতে যাতে পৌঁছে যায়, নাগরিক হিসাবে তার পরিচয়টা তার হাতে পৌঁছে যাওয়ার জন্যে ভারতের সকল জনগণ যদি পাশে থাকে, তাহলে ভারতের এই জাতীয় নাগরিক পরিচয় দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। একবার যদি সবার হাতে নাগরিকত্ব মানে জাতীয় নাগরিক কার্ড যদি এসে যায়, তাহলে তাকে বারে বারে আর লাইন দিতে হবে না, বা লাইন দিতে হলেও ওই একটি মাত্র কাগজে সব কাজ হয়ে যাবে। তো আমি আশা করব ভারতীয় হিসাবে যে সকলের হাতে সেই নাগরিকত্ব, জাতীয় নাগরিক কার্ড চলে আসুক, যে সরকার বা যে দলই হোক না কেন উদ্যোগ নিক, এবং আমরা সবাই পাশে থেকে সবার হাতে যেন সেটা চলে আসে। আপনারা কারা চাইছেন যে এই রকমভাবে সমস্যার সমাধান হোক আমাকে দয়া করে জানাবেন। আপনাদের এই ভয়েস নিশ্চয়ই ইকো হবে। তার সাথে সাথে আপনাদের কাছে একটা আবেদন আমি রেখেছি যে আমি কিছু কাজের সাথে যুক্ত যেখানে ফিনান্সিয়াল সাপোর্টের দরকার হয়। কিছু ছাত্রছাত্রী আছে যারা ভীষণ রকম মেধাবী কিন্তু তাদের বাবা মায়ের অবস্থা ভালো নয়, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমি নিয়েছি। আমি হয়তো সারা ভারতের নিতে পারিনি, আমার এলাকার প্রতি বছর 3-4জন বাচ্চার দায়িত্ব আমি এইভাবে নিয়ে থাকি, যাদের ফিনান্সিয়াল হেল্প করা হয়। সমস্ত রকম হেল্প করি, যেখানে তারা ডাক্তার হতে পারে, তারা ইঞ্জিনিয়ার হতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, এবং তারা যে একদম প্রান্তিক পরিবার থেকে এসেছে সেখান থেকে বেরিয়ে এসে যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সকলের সাথে পাল্লা দিয়ে সমাজের মূল স্রোতে চলতে পারে। এই কাজটা আমি দীর্ঘ 11 বছর ধরে করে আসছি, এবং ইতিমধ্যে এই রকম সাপোর্ট দিয়ে আমি অন্তত 10-12 জন ছেলে মেয়েকে ইতিমধ্যেই সরকারি চাকরিতে যোগদান করাবার সুযোগ করে দিতে পেরেছি। তাদের মধ্যে কেউ কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ টেকনিক্যাল কাজ করছে বা অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করছে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচছে। এই কাজটাকে আমি আরও জোর দিতে চাই, সেক্ষেত্রে আপনাদের সাহায্য প্রয়োজন। আমি শুধু বলি যে আপনাদের টাকা দিয়ে সাহায্য করতে হবে না, আপনারা আমার যে বিষয়গুলো এই চ্যানেলে আসবে সেইগুলোকে একটু যদি শেয়ার করে দেন বেশি লোকের মধ্যে দিয়ে, তাহলে হয়তো এই পিছিয়ে থাকা ছেলেমেয়েরা যাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি তাদের আরও বেশি করে আমি পাশে দাঁড়াতে পারবো। সেই সুযোগ আপনারা করে দেবেন আশা করি। মানবিক দিক থেকে আপনার বন্ধুবান্ধবদের মতো কথাগুলি শেয়ার করে দিলে তাহলে হয়তো আমার কাজটা সহজ হয়ে যাবে। আমি গত 10-11 বছরে যতজন বাচ্চাকে এরকম সাহায্য করতে পেরেছি সেই সংখ্যাটা প্রতি বছর বাড়ানোর চেষ্টা করছি, এবং ফিনান্সিয়াল সাপোর্ট পেলে আমি একটা বড় সংখ্যক ছেলে মেয়ে যারা অত্যন্ত মেধাবী কিন্তু তারা উচ্চশিক্ষা আপনারা হয়তো অনেকে ভাববেন যে ওই বিএ বিএসসি বিকম পাস করছে, ব্যাপারটা ওরকম নয়। আমি এমনই একটা শিক্ষার কথা বলছি যে শিক্ষায় শিক্ষিত হতে গেলে কিছু পয়সা লাগে, এবং সেটা শুধু সরকারি সাহায্যের উপর নির্ভর করে সম্ভব নয়। সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে তাদেরকে চাকরি পর্যন্ত পৌঁছে দেওয়া, এই দায়িত্বটা নিতে গেলে এটা বেশ বড় দায়িত্ব। সেখানে শুধুমাত্র সরকারি সাহায্য যথেষ্ট নয়, সেই ক্ষেত্রে আপনাদের সাহায্য প্রার্থনা করি। আশা করি আপনাদের আমি বন্ধু হতে পেরেছি, এবং সেই জায়গা থেকে আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার মনে হয় এই ধরনের যে কজন ছাত্রছাত্রীকে আমি বর্তমানে সাহায্য করছি আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে সেই আওতায় নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। নিয়মিত আমাকে একটু আমার কথা যদি শোনার মতো হয়, যদি মনে করেন কোনো কাজের, তার একটু শুনবেন আর একটু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আরও বেশি লোকের কাছে পৌঁছয়। আমি অন্য তেমন কিছু জানি না, যদিও এই রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক বিশ্লেষণ এসব কিছু হয়তো বলবো, কিন্তু রাজনীতির কথা তো বেশি বলা যায় না। আপনারা জানেন আমরা নিরপেক্ষ মানুষ, আমরা যারা শিক্ষকতা করি আমরা কোনো রাজনীতির কথা বলতে চাই না। কিন্তু আমার সাবজেক্টটা এমন পলিটিক্যাল সায়েন্স, যেটা বলতে গেলে রাজনীতির কথা এসে যায়। আর আমরা এমনই একটা সময়ের মধ্যে দিয়ে চলছি যখন রাজনীতির কথা বললেই
যেদিন যে বিষয়ে বলা হবে একটি দল বলবে আমার পক্ষে, অন্য দল বলবে আমার বিপক্ষে, মানে মহা সমস্যা, কিছু বলার উপায় নেই। মানে নিরপেক্ষভাবে বললেও নিরপেক্ষ থাকার কোনো উপায় নেই। মানে আইনের কথা বলতে গেলেও যার গায়ে লাগবে সে বলবে উনি আমার বিরোধী, আর যার ভালো লাগবে তিনি বলবেন আমার পক্ষে, আবার পরের দিন ঠিক তার উল্টোটা ঘটবে। ফলে কি হয়, নিরপেক্ষতা বলতে কিছু আছে এটা বিশ্বাস করে না। এক্ষেত্রে সম্পূর্ণ ভরসা আপনাদের উপর, যে আমি একদিকে যেমন রাজনৈতিক দিকগুলো, সংবিধানের দিকগুলো বলবো, তার সাথে ঘটে যাওয়া প্রবাহমান ঘটনা তারও নিরপেক্ষ কিছু কথা বলবার চেষ্টা করব। গণতন্ত্র নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, আমাদের শাসন ব্যবস্থা নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কিছু কথা বলবো। আপনারা পাশে থাকবেন, এবং আমাকে পাশে থাকার উদ্দেশ্য একটাই বলে দিয়েছি, যে সেই যে বাচ্চাদের আমি এই পথ দেখানোর চেষ্টা করছি, আলো দেখানোর চেষ্টা করছি, তারা অনেকে সফল হচ্ছেন। এই সাফল্যের হার যাতে আরও বাড়ে, আমার এই ছোট্ট আবেদনটুকু রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।